আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমরা আজকে এমন দুইটা ম্যাথ দেখব ভাইয়া, যে দুইটা ম্যাথ শিখলেই মোটামুটি হিসাব বিজ্ঞানের যে 3 নাম্বার অধ্যায়টা আছে দুতরফা দাখিলা পদ্ধতি, সেই 3 নাম্বার অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে। শুধু দুইটা ম্যাথের টাইপ, এবং শুধু দুইটা টাইপ আমরা যদি শিখি মোটামুটি হিসাব বিজ্ঞানের 3 নাম্বার অধ্যায়টা কমপ্লিট। ভাইয়া তোমরা দেখো যে এক টাইপের অঙ্ক আসে লাভ ক্ষতির অঙ্ক। কিসের অঙ্ক ভাইয়া? লাভ ক্ষতির অঙ্ক। ঠিক আছে, কিসের অঙ্ক? এই যে লাভ ক্ষতির অঙ্ক। তোমরা জানো এই যে লাভ ক্ষতির যে ম্যাথটা আছে তোমাদের হচ্ছে বইয়ের একদম শেষ দিকে, সেই লাভ ক্ষতির অঙ্ক থেকে কিন্তু বারবার ম্যাথ আসে। আচ্ছা, এখন এই যে লাভ ক্ষতির যে ম্যাথ আছে, এই লাভ ক্ষতির ম্যাথ থেকে আসলে কোন ধরনের প্রশ্ন হয়? দেখো ভাইয়া, ক নাম্বার যেটা আছে তোমাদের, এই ক নাম্বারে দেখবা সবসময় দেখবা এখানে আসে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, তাই না? খ নাম্বারে আসবে যে প্রারম্ভিক যে মূলধন, এখন খ নাম্বারে আসলো ধরো হচ্ছে সমাপনী মূলধন। তাহলে খ নাম্বারে কি আসলো? সমাপনী মূলধন। আর গ নাম্বারে আসবে হচ্ছে লাভ ক্ষতি নির্ণয় করো। ঠিক আছে, লাভ ক্ষতি নির্ণয় করো। এই 3 ধরনের ম্যাথ। এখন এখানে দেখবা কতে যেহেতু প্রারম্ভিক মূলধন সব সময় নাও আসতে পারে, কতে হচ্ছে তুমি এখানে আর দেখতে পারো যে প্রারম্ভিক সম্পদ, তাই না? প্রারম্ভিক সম্পদ নির্ণয় করো এমন থাকতে পারে। তাহলে কতে আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক মূলধন এবং প্রারম্ভিক সম্পদ, এটা নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো সমাপনী মূলধন, এরপর হচ্ছে লাভ ক্ষতি নির্ণয় করো। এই যে 3 টাইপের ম্যাথ, এই 3 টাইপের ম্যাথই হচ্ছে মূলত একটা সৃজনশীলে আসতে পারে। ভাই আমরা তোমাদেরকে আসলে বলতেছিলাম যে প্রারম্ভিক যে মূলধন, সেই প্রারম্ভিক মূলধন এটা সূত্র কি? আমরা জানি যে হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক যে দায়গুলো আছে সেগুলো যদি আমরা বাদ দেই তাহলে প্রারম্ভিক মূলধন আমরা পাই, তাই না? এরপরে দেখো যে সমাপনী মূলধন কি? যে সমাপনী মোট সম্পদ, এটা থেকে আমরা যখন সমাপনী দায়গুলো বাদ দিয়ে দেবো তখন আমরা কি পাবো? সমাপনী মূলধন পাবো, তাই না? এরপর হচ্ছে লাভ ক্ষতি কিরকম ভাইয়া? সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন, তাই না? আমরা শিখেছি, রাইট? এখন এই যে এখন যেটুকু বললাম এটুকুর মধ্যে মূলত এক ধরনের ম্যাথ শেষ। আমরা আজকে এই ম্যাথটা সমাধান করব। ম্যাথটা সমাধান করে আসলে তোমাদেরকে দেখাবো যে আসলে কিভাবে এই ম্যাথটা সমাধান করতে হয়। আমাদের পেড ব্যাচের যারা স্টুডেন্টরা আছে তোমরা অলরেডি এই ম্যাথগুলো পেয়েছো এবং তোমরা আশা করি পারো, এবং আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে এবং বাইরের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য হেল্পফুল হবে। তাহলে এই একটা ম্যাথ এটা পড়লেই মোটামুটি দুতরফা দাখিলা পদ্ধতির বিরাট একটা অংশ, প্রায় 60% আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আরেকটা টাইপের ম্যাথ আছে, সেটা হচ্ছে তোমাদের আমরা জানি যে দুতরফা দাখিলা পদ্ধতিতে কি আসে। দুতরফা দাখিলা পদ্ধতি মূলত এখানে কতে আসবে, কতে ধরো আরেকটা টাইপের যে ম্যাথ, কতে আসবে ধরো তোমাকে বলবে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। কি বললো? মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এরপর আরেকটা আসতে পারে মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। মোট পরিমাণ নির্ণয় করো। এরপর আসতে পারে যে মোট ক্রয় গেল, এরপর তোমাকে বলতে পারে যে মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, যে কত টাকা ব্যয় হয়েছে, তাহলে মোট ব্যয় পেলাম। এরপরে কি আসতে পারে? এরপরে এখানে ধরো তোমাকে বলতে পারে যে যেসব ঘটনা লেনদেন নয় সেগুলোর মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে লেনদেন নয় যেগুলো, সেগুলোর মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে কত হচ্ছে এই ধরনের ম্যাথগুলো, এই ধরনের কোশ্চেন আসতে পারে। এরপর দেখো খ নাম্বারে কি হয়? খ নাম্বারে হচ্ছে তোমাকে বলতে পারে যে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কারণ সহ এই যে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো, এই ধরনের বলতে পারে। এরপরে গ নাম্বারে ধরো তোমার আসতে পারে ডেবিট ভাউচার নির্ণয় করো, ডেবিট ভাউচার। এরপর তোমাকে বলতে পারে যে ক্রেডিট ভাউচার নির্ণয় করো। কি বলতে পারে? ক্রেডিট ভাউচার নির্ণয় করো। এরপর তোমাকে বলতে পারে ডেবিট নোট নির্ণয় করো। এরপর তোমাকে বলতে পারে ক্রেডিট নোট তৈরি করো, তাই না? এরপর তোমাকে বলতে পারে চালান তৈরি করো। এরপর তোমাকে বলতে পারে ক্যাশ মেমো তৈরি করো, রাইট? এগুলো বলতে পারে। ওকে, এরপর তোমাকে বলতে পারে যে এ ইকুয়াল এল প্লাস ই, যে হিসাব সমীকরণ যেটা আছে, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব যেটা আছে সেটা নির্ণয় করো। তাহলে এই ধরনের মধ্যেই হচ্ছে মূলত এই টাইপের ম্যাথগুলো আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কতে কোন ধরনের ম্যাথ আসবে, যে মোট ক্রয় নির্ণয় করো, মোট বিক্রয় নির্ণয় করো, মোট ব্যয় নির্ণয় করো, লেনদেন নয় যেগুলো সেগুলো নির্ণয় করো, যোগ করে দাও আর কি। এরপর খ নাম্বারে আসতে পারে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এরপর হচ্ছে গ নাম্বারে এই ম্যাথগুলো আসতে পারে। এবং দেখো এখানে ডেবিট ভাউচার নির্ণয় করো, ক্রেডিট ভাউচার নির্ণয় করো, ডেবিট নোট নির্ণয় করো, ক্রেডিট নোট নির্ণয় করো, চালান এবং ক্যাশ মেমো তৈরি করো। এরপর বলতেছে এ ইকুয়াল এল প্লাস ই, এটা হিসাব সমীকরণের প্রভাব দেখাও, এই ধরনের বলতে পারে। আচ্ছা, আমি তোমাদেরকে বলি এই যে টাইপগুলো দেখতে পাচ্ছ এখানে, এগুলো কিন্তু 2 নাম্বার অধ্যায়ে পাওয়া যায়। এবং 2 নাম্বার অধ্যায়ে আমরা তোমাদেরকে বলছিলাম যে 2 নাম্বার অধ্যায় যদি তুমি করে থাকো তাহলে এই ম্যাথগুলো তুমি 100% পারবা। এবং যারা করোনি তারা যদি এই 2 নাম্বার ম্যাথগুলো পারো তাহলে 3 নাম্বার অধ্যায় থেকে যদি আসেও তাহলে তুমি 100% পারবা। কথা বোঝা গেল? ওকে,
তাহলে আজকে আমরা দেখবো এই দুইটা ম্যাথ আমরা সমাধান করবো। এই দুইটা ম্যাথ সমাধান করলে মোটামুটি এই 3 নাম্বার দুইটা ম্যাথ যদি আমি পারো ভাইয়া, তাহলে তোমাদের এই 3 নাম্বার অধ্যায় নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। তাহলে চলো আমরা হচ্ছে প্রথম যে ম্যাথটা আছে সেই ম্যাথটার সমাধান আমরা এখন করব। আমি এগুলো মুছে দিচ্ছি, আশা করি তুমি এই বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছো। কেমন? ওইটা মুছলাম না, রেখে দিলাম। ওকে, আসো এখানে আসো। আমাকে প্রথমে কি বলেছে? মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। কি বলছে? মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখানে তোমাদেরকে বললাম যে প্রারম্ভিক মূলধন আসতে পারে, হ্যাঁ, এরপর আবার ওই যে উত্তোলন, এখানে আবার উত্তোলনও হতে পারে। কেমন? কতে হচ্ছে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে, এবং সেগুলো হচ্ছে তোমরা দেখবা কতে যে তোমাকে ওই যে ধরনটা, ওখানে যে ধরনটা বলেছি, এখানে কি বলেছে? যে মোট ক্রয়, মোট বিক্রয়, মোট ব্যয়, লেনদেন নয়, এখানেও বলতে পারে যে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। এই ধরনের কিছু বেসিক প্রশ্ন তোমাদেরকে করতে পারে, এগুলো তোমরা এমনিতেও পারবা। ঠিক আছে, এরপর আসো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে বলছে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করার জন্য। ভাইয়া তোমরা যারা প্রশ্নগুলো করাচ্ছ ইতিমধ্যে তোমরা এগুলো বুঝবা যে এখন আমরা যদি দেখি যে উত্তোলনগুলো কি কি। দেখো এখানে কোনো উত্তোলনের কথা উল্লেখ নেই, এখানে বলছে নগদ বছরের শুরুতে, আর এটা হচ্ছে বছরের শেষে। তাহলে বছরের শুরুতে নগদ এত টাকা, আসবাবপত্র হচ্ছে এত টাকা, দেনাদার এত টাকা, বিনিয়োগ হচ্ছে এত টাকা, বাকিগুলো হচ্ছে তোমার হচ্ছে সবগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার বছরের শেষে, তাই না? 50,000, এগুলো 90,000, 2,50,000। আচ্ছা, এগুলো বছরের শেষে। এখন আমাদেরকে বললো যে জনাব রুবিনা সারা বছর ধরে প্রতি মাসে এত টাকা নগদ, 2,000 টাকা, কত? 2,000 টাকা হচ্ছে নগদে উত্তোলন করেছে, 15,000 টাকা হচ্ছে পণ্য উত্তোলন করেছে। আচ্ছা, 2,000 টাকা কি? প্রতি মাসে বলছে, কিন্তু কত মাসে? প্রতি মাসে। তাহলে এক মাসে যদি 2,000 হয়, তাহলে 12 মাসে নির্ণয় করার জন্য আমাদেরকে 12 দ্বারা গুণ করতে হবে, তাই না? ইয়াস। এরপর দেখো পণ্য উত্তোলন কিন্তু আবার প্রতি মাসে বলে না, এটা পুরো বছর মিলে 15,000 টাকার পণ্য উত্তোলন করেছে। তাহলে আমরা এইটুকু ইনফরমেশন পেলাম। আমাকে বলছে যে মোট উত্তোলনের মোট পরিমাণ নির্ণয় করো। আমি তোমাদেরকে বলেছিলাম ভাইয়া যে আমরা যখন ম্যাথগুলো করি তাহলে হিসাব বিজ্ঞানের বেসিক যে ছক আছে, ছকটা হচ্ছে তারিখ, বিবরণ, টাকা টাকা। আমি তোমাদের করে দেখিয়েছিলাম, তাই না? ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি কি, এই যে তারিখ আমরা লিখলাম, যে তারিখ, ওকে, এরপরে বিবরণ, এরপর হচ্ছে টাকার দুইটা ঘর আমরা এখানে অঙ্কন করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে টাকা, এরপরে হচ্ছে টাকা, রাইট? ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কি দিব? মাঝখানে দিব হচ্ছে বিবরণ, তাই না? ওকে, এখন আমরা হচ্ছে ম্যাথটা সমাধান করি, দেখি যে কেমন ব্যাপারটা কেমন হচ্ছে। আচ্ছা, তাহলে প্রতি মাসে হচ্ছে নগদ 2,000 টাকা আমরা এখন লিখবো, যে এখানে এটা কত তারিখে হয়েছে, এখানে কোনো তারিখ উল্লেখ নাই, এখানে জাস্ট ক্রমিক নম্বর উল্লেখ আছে। যেহেতু তারিখ থাকবে না, যেই ম্যাথে তারিখ থাকবে না সেই ম্যাথে আমরা এখানে তারিখ না দিয়ে আমরা দিব হচ্ছে ক্রমিক নং। কি দিব ভাইয়া? ক্রমিক নং। কেমন? ওকে, দাও ক্রমিক নং। ওকে, আমি ক্রমিক নং দিয়েছি। ক্রমিক নং দেওয়ার পরে আমি এখন লিখবো যে ক্রমিক নং 1 নম্বর হচ্ছে নগদ উত্তোলন। কি দিব? নগদ উত্তোলন। ওকে, আমি দিলাম নগদ উত্তোলন। ওকে, নগদ উত্তোলন। উত্তোলন দেওয়ার পরে আমাদেরকে বলছে প্রতি মাসে কত? 2,000। প্রতি মাসে 2,000 যদি হয় তাহলে আমাদেরকে 12 দ্বারা গুণ করতে হবে, রাইট? ওকে, তাহলে প্রতি মাসে 2,000 আমরা 12 দ্বারা গুণ করব। 12 দ্বারা গুণ করলে আমরা এখন হচ্ছে ক্যালকুলেটর তোমাদেরকে দেখাই, যে ক্যালকুলেটরে হিসাব করে। ওকে, এখানে ক্যালকুলেটর দেখতে পাচ্ছি না? ওকে, ইয়েস, এই যে নো, এখানে ক্যালকুলেটর দেখতে পাচ্ছি না, আমরা হচ্ছে নিজে থেকে একটু করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তাহলে 12 দুগুণে 24, 12 দুগুণে 24। ওকে, শূন্য আছে কয়টা? শূন্য আছে হচ্ছে 3টা। 12 দুগুণে 24, শূন্য আছে 3টা, তাহলে কত আসলো? 24,000, তাই না? ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে হচ্ছে পণ্য উত্তোলন। ভাইয়া পণ্য উত্তোলন কত? পণ্য উত্তোলন হচ্ছে এই যে 15,000 টাকা, এবং এটাতে কোনো হিসাব নাই, যে প্রতি মাসে যেহেতু বলে নাই, আমরা এখানে জাস্ট পণ্য উত্তোলনটা লিখে দিয়ে দেব, পণ্য উত্তোলন। ঠিক আছে, উত্তোলন, পণ্য উত্তোলন। ওকে, এখন পণ্য উত্তোলন কত টাকা? পণ্য উত্তোলন হচ্ছে 15,000 টাকা। ঠিক আছে, তাহলে এই 24,000 টাকা আর 15,000 টাকা আমরা কি করবো ভাইয়া? এখন আমরা হচ্ছে 24 আর 15, 24 আর 15 কত হয়? এখানে হচ্ছে 24-এর সাথে যদি আমি 5 যোগ করি, 5 যোগ করে আসলে হচ্ছে 29, 29 আর 10-এ 39, রাইট? এই যে 39,000 টাকা। এই যে এটা দেওয়ার পর আমরা কি করি? হিসাব বিজ্ঞানের দুইটা জের টেনে দিই। ওকে, শেষ। এটা ক নাম্বারটা আমাদের শেষ। আচ্ছা, এখন আমরা খ নাম্বারে যাবো ভাইয়া। এই যে ক নাম্বার গেল, তাহলে ক নাম্বার যাওয়ার পরে আমরা এখন দেখবো খ নাম্বারে কি আছে। খ নাম্বার হচ্ছে উনি বলছে জনাব রুবিনার ব্যবসায়ের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে সমাপনী মূলধনের পরিমাণ যদি নির্ণয় করতে বলে আমরা এখন খ দিব। কি দিব? খ। খ দেওয়ার পরে এখন আমরা সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা তোমাদেরকে বলছিলাম যে সমাপনী মূলধন সমান হচ্ছে, এই যে দেখো, সমাপনী মূলধন, কি মূলধন? সমাপনী মূলধন। সমাপনী মূলধন সমান হচ্ছে সমাপনী মোট সম্পদ, যত সম্পদ আছে সব সম্পদ থেকে আমি বাদ দিব সমাপনী
মোট দায়, কি বাদ দিব ভাইয়া, দায়, তাই না? ওকে, এই যে সমাপনী মোট সম্পদ থেকে আমরা সমাপনী দায় বাদ দিব। এখন আমরা দেখি যে সমাপনী মোট সম্পদ কি কি আছে। এই যে দেখো সমাপনী মোট সম্পদ কি কি আছে, দেখো প্রথমে নগদ, এটা হচ্ছে সমাপনী মোট সম্পদ। এরপর আসবাবপত্র, আসবাবপত্র আমার জন্য সম্পদ। এরপর দেনাদার, দেনাদারও আমার জন্য সম্পদ। এরপর হচ্ছে এরপর তো কি আছে, পাওনাদার আছে, পাওনাদার আমার জন্য দায়। বিনিয়োগ আছে, বিনিয়োগ আমার জন্য সম্পদ। এরপর কি দেখো, এরপর হচ্ছে ব্যাংক ঋণ আছে, ব্যাংক ঋণ আমার জন্য দায়। তাহলে আমরা 90,000, 2,50,000, এরপর 50,000 এগুলো আমরা যোগ করবো। প্রথমে দেখো 90,000, 2,50,000, এই যে প্রথমে আমি কি করলাম, 90,000 যোগ 2,50,000 যোগ, এরপরে কি আছে, এরপর আছে হচ্ছে 90,000, 2,50,000, 50,000, এরপর আছে 2 লক্ষ, কেমন? ওকে, 50,000, 2 লক্ষ। এখন আমরা এখানে দিই 50,000, এরপরে প্লাস, এরপর আবার হচ্ছে 2 লক্ষ টাকা, কেমন? ওকে, এই যে 2 লক্ষ টাকা আমি এখানে লিখলাম আর কি, এই যে 2 লক্ষ, ঠিক আছে? ওকে, এটা লেখার পরে এখন আমরা কি করব, বাদ দিব সমাপনী মোট দায়। তাহলে সমাপনী মোট দায় কত আছে, এখানে 20,000, এখানে 1 লক্ষ, তাহলে 1,20,000 টাকা আমি এখানে দিয়ে দিই যে 20,000 প্লাস এরপর হচ্ছে কত, 1 লক্ষ, তাই না? ওকে, ওকে, এই 1 লক্ষ, এটা কাজ করে দিলাম। এখন আমরা কি করব ভাইয়া, এখন আমরা হচ্ছে এটা যোগ বিয়োগ করব এবং যোগ বিয়োগ করে দেখব যে এখানে অ্যাকচুয়ালি কত আসে, ঠিক আছে? এই যে 1,20,000 টাকা, 90,000, 90,000, 2,50,000, 50,000, 20,000, এটা যদি আমরা একটু হিসাব করি, আমরা দেখব যে 90 এর সাথে যখন আমি 1,15,000 এখানে না, 2 লক্ষ হচ্ছে 50, 2,50,000 সাথে 1 লক্ষ, 1 লক্ষ যেন 10, তাহলে 1 লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 3,40,000 টাকা, 40,000 টাকার 50,000 টাকা হচ্ছে 3 লক্ষ, হচ্ছে যে 90,000 টাকা, 3 লক্ষ 90 আর 2 লক্ষ 5,90,000, তাই না? ওকে, একটু হিসাব করে দেখো তো দেখি, এই যে 5,90,000, এটা থেকে বাদ দিব হচ্ছে, এটা থেকে বাদ দিব হচ্ছে 1,20,000 টাকা, 1,20,000 টাকা বাদ দিয়ে দিলাম। এখন আমরা কি করব, কাজ করব, দেখি এখানে হচ্ছে 5,90,000 আর 1,20,000, তাহলে 5 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে 4 লক্ষ থাকে, 90 থেকে 20 বাদ দিলে 70 থাকে, তাহলে এই 4,70,000 হচ্ছে আমার, এটার জন্য কি, এটার জন্য আমার কি ভাইয়া, এটার জন্য আমার সমাপনী মূলধনের, সমাপনী মূলধনের, সমাপনী মূলধনের যে অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে আমার সমাপনী মূলধন। বোঝা গেল? তা আমি তোমাদেরকে হচ্ছে মুখে করালাম, এগুলো হচ্ছে ক্যালকুলেটরে দিয়ে দিলে একদম অটোমেটিক খুব চমৎকারভাবে এটা হয়ে যায়। এবং আজকে এখানে ক্যালকুলেটরের মধ্যেই আমি সবসময় দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে কোনো একটা প্রবলেমের কারণে আজকে ক্যালকুলেটর দেখতে পাচ্ছি না, চিন্তা করার কোনো কারণ নেই, ইনশাল্লাহ আমরা কি পারবো, কেমন? ওকে, সহজ না, একদম পানির মতো সহজ। দেখো গ নাম্বারটা আমরা এখন করব। তাহলে গ নাম্বার আমাদেরকে কি বলেছে, দেখো যে গ নাম্বার আমাদের বলেছে যে বছর শেষে জনাব রুবিনার ব্যবসায় প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। কি বলছে, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন আমি তোমাদেরকে বলেছিলাম, আমরা জানি, লিখো আমরা জানি, আমরা জানি। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে প্রারম্ভিক মূলধন সমান, এখানে বলছে হচ্ছে কি যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করে লাভ ক্ষতির পরিমাণ। ওকে, প্রারম্ভিক মূলধন সমান, ওকে, প্রারম্ভিক মোট সম্পদ, প্রারম্ভিক মোট সম্পদ, ওই সম্পদ থেকে আমি বাদ দিব প্রারম্ভিক মোট দায়, ঠিক আছে? ওকে, প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলাম। এখন এই যে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক দায় যদি আমি বাদ দিই, তাহলে প্রারম্ভিক মোট সম্পদ কি আছে ভাইয়া? এই যে প্রারম্ভিক মোট সম্পদ আমরা দেখতে পাচ্ছি, এই যে নগদ 50,000 টাকা, আসবাবপত্র হচ্ছে 1 লক্ষ টাকা, এরপর দেনাদার হচ্ছে 30,000 টাকা, বিনিয়োগ হচ্ছে 2 লক্ষ টাকা, কোনো দায় নাই, প্রারম্ভিকে কোনো দায় নাই। আমরা সবগুলো এখন যোগ করব। দেখো যে 50,000, 1 লক্ষ, 30,000, ওকে, দেই 50,000 যোগ 1 লক্ষ, এরপরে দাও যোগ, এরপরে দাও 30,000, ওকে, এগুলো সব আমি যোগ করলাম, বাদ দাও মোট দায়, দায় তো আমাদের নাই, এই জন্য আমরা কি দিব, 0 দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে 1,50,000 আর 30, তাহলে 1,80,000, রাইট, 1,80,000, তাই না? ওকে, এখানে হচ্ছে 2 লক্ষ টাকা, এখানে কত, এখানে এরপর আছে যে এই যে 50,000, 1,30,000, এরপর একটা বাকি আছে 2 লক্ষ টাকা, ওই 2 লক্ষ টাকা আমরা এখানে লিখি নেই, তাহলে আমাদের এখানে লিখতে হবে 2 লক্ষ টাকা, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাদের হচ্ছে, আমাদের কাজ হলো এটা বাদ দিয়ে দেওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1,50,000 আর 30, 1,80,000, 1,80,000, 1 লক্ষ, এখানে হচ্ছে এখানে তোমার হচ্ছে যেটা হয় যে 1,80,000, এই যে 50,000, 1 লক্ষ, 50,000, 1,30,000, তাহলে হচ্ছে 50, 60, 70, 80, 1,80,000, 1 লক্ষ হচ্ছে এখানে আসবে হচ্ছে তোমার হলো, তাহলে কত আসতেছে, 3 লক্ষ, 3,80,000, তাই না? এই 3,80,000 টাকাটা হচ্ছে আমার ব্যবসায়ের
প্রারম্ভিক মূলধন। এখন আমাদের নির্ণয় করতে হবে যে সমাপনী, আমাদেরকে নির্ণয় করতে হবে কি লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তো আমরা কি করি, লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করি। এখন সর্বশেষ হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি ভাইয়া, লাভ ক্ষতি সমান কি? লাভ ক্ষতি সমান আমি তোমাদেরকে বলেছিলাম, লাভ ক্ষতি সমান হচ্ছে আমরা জানি সমাপনী, এই যে সমাপনী মূলধন, সমাপনী মূলধন প্লাস উত্তোলন। এই যে সমাপনী মূলধনের সাথে আমি উত্তোলনটা যোগ করলাম, যোগ করার পরে বাদ দিব প্রারম্ভিক মূলধন প্লাস এই যে প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত, এই যে অতিরিক্ত মূলধন। ঠিক আছে, এখন এই যে সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন, এটা আমরা কাজ করলাম। এখন আমরা দেখি সমাপনী মূলধন প্লাস উত্তোলন। এখন আমরা সমাপনী মূলধন এখানে কত পেয়েছিলাম ভাইয়া? এটা 4,70,000 টাকা। এটা আমরা এখন এখানে লিখবো যে 4,70,000। ঠিক আছে, এখন 4,70,000 প্লাস উত্তোলন। তাহলে উত্তোলন আমরা মোট উত্তোলন কত পেয়েছিলাম? মোট উত্তোলন পেয়েছিলাম 39,000 টাকা। এই 39,000 টাকা আমি এখানে লিখবো, 39,000 টাকা। ঠিক আছে, এখন আমাদের কাজ হলো বাদ দিয়ে হচ্ছে প্রারম্ভিক মূলধন লিখো। এটা তো সমান হবে না। ওকে, প্রারম্ভিক মূলধন সমান কি? প্রারম্ভিক মূলধন সমান হচ্ছে এই যে প্রারম্ভিক মূলধন সমান আমরা পেয়েছিলাম 3,80,000 টাকা। এই যে 3,80,000 টাকা লিখলাম। এরপর প্লাস আমাদেরকে বলছে অতিরিক্ত মূলধন। ভাই অতিরিক্ত মূলধন কি? অতিরিক্ত মূলধন এই যে বছর একদম প্রশ্নের শেষে বছরের মাঝামাঝি দিবসে তিনি হচ্ছে ব্যবসায়ের আরও 50,000 টাকা বিনিয়োগ করেন। এই যে 50,000 টাকা, এটা হচ্ছে আমার হচ্ছে অতিরিক্ত মূলধন। এটা আমরা যোগ করে দিই এখানে। ওকে, 50,000 টাকা যোগ করে দিলাম। এখন আমাদের যে 47 এবং 39 এই দুটা যোগ করে ওটার থেকে আমরা বাদ দিব 3,80,000, 4,70,000 টাকা। এটা থেকে এটা যোগ করে আমরা 3,80,000 এবং 50,000 টাকা এটা বাদ দিয়ে দিব। এবং বাদ দিয়ে দিলে কত আসে আমরা যদি একটু দেখি, এটা থেকে এটা আমরা বাদ দিলে আমাদের আসতেছে হচ্ছে 79,000 টাকা। এই 79,000 টাকা হচ্ছে আমার কি? আমার হচ্ছে লাভ আর ক্ষতি। এটা হচ্ছে আমার কি ভাইয়া? লাভ, ব্যবসা প্রতিষ্ঠানের লাভ। বেশি যেহেতু প্লাস আসছে, প্লাস আসলে হচ্ছে আমাদের এটা কি হয়েছে? লাভ হয়েছে। যদি আমাদেরও প্লাস না আসতো, মাইনাস যদি আসতো, তাহলে আমরা বলতাম আমাদের কি হয়েছে? ক্ষতি হয়েছে। তো সুতরাং আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এখানে হচ্ছে কিভাবে প্রথমে আমাদের কি আসবে, প্রথমে আমাদের হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, এরপরে তোমাকে বলতে হতে পারে প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করো, এরপর বলতে পারে উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, মূলধনের, এরপর খ নাম্বার আসবে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো, এরপর গতে আসবে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এবং এই ম্যাথটা যদি আসে তাহলে আমরা অবশ্যই যদি আমরা পারি তাহলে আমার 60% এই অধ্যায় কমপ্লিট। ওকে, আমরা এখন যাব যে 20 নাম্বার ম্যাথে। 20 নাম্বার তোমাদের জন্য আসলে দুইটা ম্যাথ নিয়েছে। ওটা হলো প্রথমটা ছিল হচ্ছে তোমাদের হলো 9 নাম্বার ম্যাথটা। এখন আমরা হচ্ছে 20 নাম্বার ম্যাথ, অর্থাৎ তোমাদের বই থেকে নিয়েছি এটা। 20 নাম্বার ম্যাথটা আমরা একটু দেখি, যে দেখবো এখানে কি বললাম। এখানে মোট ক্রয়, উত্তোলন এগুলো থাকতে পারে, এবং এগুলো কিছুই না, জাস্ট ওই যে তারিখ বিবরণ টাকা দিয়ে তোমাদেরকে হচ্ছে পুরো বই থেকে হচ্ছে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো এখানে আনতে হবে। কেমন? ওকে, এরপরে দেখো যে এরপরে হচ্ছে তোমাদের যে বিষয়গুলো থাকবে যে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তাহলে এখানে দেখো ম্যাথের মধ্যে আছে কিনা যে এই যে মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ওই যে তোমাদেরকে বলছিলাম যে এই যে মোট ব্যয় থাকতে পারে, এই যে মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, এটা আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে একটি ভাউচার প্রস্তুত করো। কি আছে? ভাউচার প্রস্তুত করো। তাহলে এই যে ভাউচার প্রস্তুত করো বলছে, এটা হচ্ছে 2 নাম্বার অধ্যায় থেকে। আমরা যখন 2 নাম্বার অধ্যায়টা করবো সেখানে আমরা এটা পড়বো বিস্তারিত। এখন আমরা এটা করাচ্ছি না। এখন হচ্ছে যে এখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, এরপর আছে কি ডেবিট ক্রেডিট কারণ সহ নির্ণয় করো। তাহলে আমরা এখন প্রথমটা দেখি। প্রথমটা হচ্ছে আমাকে মোট ব্যয়। মোট ব্যয় বলতে আমার প্রতিষ্ঠান থেকে যে টাকাটা চলে গেছে, এটা হচ্ছে আমার জন্য মোট ব্যয়। আমরা একটু দেখি ভাইয়া, দেখো যেখানে মোট ব্যয় কি হচ্ছে, যে মূলধন আনয়ন ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, এটা ব্যয় না। বাকিতে পণ্য ক্রয়, যে ক্রয় করার কারণে আমার কাছ থেকে টাকাটা চলে গেল, একটা ব্যয় পাইছে। ব্যবসা হতে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করছে ভাইয়া, তাহলে আরেকটা ব্যয় পাইছে। এরপরে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হয়েছে। আচ্ছা, এরপর বিক্রয় কর্মী আশিককে বেতন প্রদান করা হলো। এখন তোমাদের ভাইয়া প্রশ্ন হতে পারে, এই যে জীবন বীমা প্রিমিয়াম এটা কেন আসলো না? এটা হচ্ছে ভাইয়া উত্তোলন। এটা কি? এটা হচ্ছে উত্তোলন। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে উত্তোলন। এবং এই উত্তোলন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে কি? ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় নয়। হ্যাঁ, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব কমিয়েছে, এটা ব্যয় নয়। কেমন? এটা হচ্ছে আমরা এখানে ব্যয় হিসেবে আসবো না। এখানে আমাকে বলছে কি মোট ব্যয়। তাহলে মোট ব্যয় হচ্ছে এখানে বিক্রয় কর্মী আশিককে বেতন প্রদান করছে। এই যেটা বেতন প্রদান আছে সেটা হচ্ছে আমার জন্য প্রতিষ্ঠানে কি?
ব্যয়। আচ্ছা তাহলে আমরা পেলাম কয়টা? আমরা পেলাম দুইটা, একটা হচ্ছে বাকিতে পণ্য ক্রয় পাইছে, এটা 25,000 টাকা, আরটা হচ্ছে এই যে 7,000 টাকা। এই 25 এবং 7,000 এটা আমরা যোগ করে দিব তারিখ বিবরণ টাকা টাকা করে, ঠিক আছে? এই যে ক নাম্বারটা আমরা এখানে লিখে দিলাম, এরপর দাও তারিখ বিবরণ টাকা টাকা ঘর অঙ্কন করো। ওকে, আমরা একদম করতেছি একদম ম্যানুয়ালি, না বোঝার কোনো কারণ আশা করি নাই। তাহলে আমরা এখানে দাও যে এখানে দিব হচ্ছে আমরা কি দিব, এখানে আমরা দিব তারিখ, এখানে দাও হচ্ছে বিবরণ, এরপরে তুমি দাও হচ্ছে টাকা, এরপরে তুমি দাও হচ্ছে টাকা, ঠিক আছে? তাহলে আমরা তারিখ বিবরণ টাকা টাকা পেলাম। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে যে আমরা এখানে লিখবো যে প্রথমটা হচ্ছে আমার কি 6 তারিখের লেনদেন, তাই না? ওই 6 তারিখের লেনদেনে আমি এখানে লিখবো এটা হচ্ছে 2022 সাল, 2022 সাল এভাবে দাও, 2022 সাল। এটা হচ্ছে তোমার হচ্ছে মার্চের কয় তারিখ? মার্চের তোমার হলো যে ভাইয়া এটা হলো যে 6 তারিখ। তো 6 তারিখ হচ্ছে এখানে আমরা কি পেলাম? 6 তারিখ সে কি করছে? পণ্য ক্রয় করছে। এখন আমরা এখানে লিখি যে পণ্য ক্রয় কত টাকা ভাইয়া? টাকার অ্যামাউন্ট হচ্ছে আমাদের 25,000 টাকা। এরপরে হচ্ছে 25,000 টাকা আমি এখানে লিখি। ওকে, এখন আমাদের লিখতে হবে যে মার্চের যেহেতু 6 তারিখে পেলাম, আমরা এখন লিখবো হচ্ছে 20 তারিখ। মার্চের কত তারিখ ভাইয়া? 20 তারিখ। 20 তারিখে হচ্ছে বেতন, বেতন কেমন? ওকে, বেতন পেলাম। বেতনে আমরা এখন লিখবো কত? বেতন হচ্ছে এখানে 7,000 টাকা, আমরা এখানে 7,000 টাকা লিখলাম, কেমন? ওকে, তাহলে 25 আর 7 কত হয়েছে? 25 আর 7 কত হয় ভাইয়া? এই যে 32,000 টাকা। এই 32,000 টাকাই হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের কি মোট ব্যয়। পারা যাবে? ওকে, তাহলে এই ক নাম্বারটা হচ্ছে এভাবে মোট ক্রয় আসলে যতগুলো ক্রয় হয়েছে সব ক্রয়গুলো যোগ করে দেবো, মোট বিক্রয় যতগুলো বিক্রয় হয়েছে সব বিক্রয় যোগ করে দেবো। এরপর তোমাকে যদি বলে যে আরও কী কী আছে, এরপর তোমাকে যদি বলে যে উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, তখন আমরা ওই যে গতবার যেভাবে করেছিলাম উত্তোলনগুলো আমরা যোগ করে দিব। এরপর আসলে লেনদেন নয়, যেগুলো যেগুলো ঘটনা লেনদেন হয় নাই সেগুলো আমরা যোগ করে দিব, কেমন? ওকে, তাহলে এক টাইপের ম্যাথ আমরা শেষ করে ফেললাম। এখন আমরা দেখবো যে জাবেদা কীভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে? জাবেদার যে ঘর কীভাবে নির্ণয় করতে হবে। নাম্বার হচ্ছে যে আমরা এখানে লিখলাম হচ্ছে গতে, এটা যেহেতু প্রশ্নের মধ্যে গতে আছে, ঠিক আছে? ওকে, তোমাদেরকে বলছিলাম জাবেদার নির্ণয় করার জন্য তোমাদের যে ঘর নির্ণয় করতে হবে, ঘরটা তোমরা কিভাবে করবা, ঠিক আছে? ঘর নির্ণয় করার জন্য তোমাকে প্রথমে দিতে হবে তারিখ। প্রথমে কি দিবা? তারিখ। ওকে, তারিখ দিলা। তারিখ দেওয়ার পরে আমরা তোমাদেরকে বলছিলাম যে তারিখের পরে বিবরণ, ডেবিট ক্রেডিট, এরপর হচ্ছে টাকা। তাহলে আমরা দেই তারিখ বিবরণ, কেমন? তারিখ বিবরণ, এই যে হচ্ছে ডেবিট আর ক্রেডিট, এই যে ডেবিট আর ক্রেডিট, এখানে হচ্ছে ভাইয়া টাকা, ঠিক আছে? অনেক ক্ষেত্রে তোমার বলা থাকতে পারে, এই তোমাদেরকে বললাম যে এখানে কারণ সহ ডেবিট ক্রেডিট থাকতে পারে, তখন আমরা কারণ উল্লেখ করতাম যে কেন, ওই যে এ বৃদ্ধি, ও বৃদ্ধি, এল বৃদ্ধি, তাই না? হ্যাঁ, ও ই বৃদ্ধি, তাই না? এইভাবে বৃদ্ধি হ্রাস যেটা হয়েছে ঠিক সেভাবে লিখতে হয়। এখন হচ্ছে যে এখন তোমাদেরকে যদি আমি একটু দেখা যে এটা যেহেতু কারণ সহ বলেছে, যে এখানে দেখবো হচ্ছে কারণ সহ বলেছে, কারণ সহ যদি বলে তাহলে আমাদেরকে এক্সট্রা আরেকটা ঘর তৈরি করতে হবে। আচ্ছা, ডেবিট ক্রেডিটের টাকাটা আমি এখানে দিলাম, যে এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমি ডেবিট ক্রেডিটের টাকাটা তুলে দিলাম। তাহলে এখন তুমি এখানে লিখে দাও যে এখানে হচ্ছে টাকা, এখানে তুমি দাও হচ্ছে ডেবিট আর ক্রেডিটের জন্য এই ঘরটা, এরপর তুমি এখানে দিবে হচ্ছে টাকা, এরপর তুমি সর্বশেষ দিবে হচ্ছে কি, সর্বশেষ দিবে হচ্ছে কারণ। ওকে, কারণ আমরা লিখি যে এই যে কারণ, ঠিক আছে? ওকে, আমরা লিখলাম এখন কারণ। এখন আমরা ওই যে জাবেদাটা তোমাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা জাবেদা নির্ণয় করার জন্য প্রথমে মার্চের 1 তারিখ, তাহলে মার্চের 1 তারিখে যদি তুমি জাবেদা নির্ণয় করো, তোমাদেরকে বলছিলাম ব্যবসা প্রতিষ্ঠানে যদি টাকা আসে তাহলে আমরা বলছিলাম যে এটা নগদ টাকা, এই জন্য নগদান ডেবিট করতে হবে। যেহেতু এই টাকাটা মূলধন, তাহলে আমাদেরকে এটাকে মূলধন হিসেবে যদি আমি সংরক্ষণ করি, মূলধন যদি বাড়ে, আয় দায় মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিস, মূলধন কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে, তাহলে আয় দায় মালিকানা সত্ত্ব এই তিনটা জিনিস যদি ভাইয়া বাড়ে তাহলে আমরা বলছিলাম ক্রেডিট। তাহলে নগদ টাকা যে সম্পদ যদি বাড়ে তাহলে আমরা বলছিলাম ডেবিট। তাহলে তুমি দাও এখানে নগদ টাকা হচ্ছে এই যে নগদ ডেবিট, ঠিক আছে? এরপরে কি মূলধন, এরপরে কি ভাইয়া মূলধন। তোমরা যখন লিখবা তোমাদেরকে বলছিলাম যে মূলধন লেখার সময় এই দুইটা জাবেদা করার সময় প্রথমটা একটু এই পাশে লিখবা, পরেরটা একটু নিচে করে আবার লিখবা, ঠিক আছে? এখন তোমাকে একটা ব্যাখ্যা দিতে হবে, তোমাদের বলছিলাম না জাবেদার মধ্যে একটা ব্যাখ্যা দিতে হয়। ব্যাখ্যা কি দিবা? মূলধন আনা হলো, এটা ব্যাখ্যাটা হচ্ছে নিজের মতো, তুমি যেটা চাও সেটাই হচ্ছে তুমি দিতে পারো, ঠিক আছে? মূলধন আনা হলো, তুমি যদি এখানে চাও না আমি আনা হলো লিখবে না, মূলধন আনয়ন করা হলো সেভাবে লিখবা, তাহলে লিখতে পারো। যতটুকুর মধ্যে সংক্ষেপে লেখা যায় ঠিক সেভাবে লিখতে হবে, কেমন? তাহলে পেলাম, তাহলে এটা কত টাকা? এটা হচ্ছে ভাইয়া 85,000 টাকা। ওকে, 85,000 টাকা দিলাম, হ্যাঁ 85,000 টাকা। ওকে, এখন আমরা বলছিলাম যে কারণ উল্লেখ করবো, তাই না? তাহলে কারণ যদি উল্লেখ করি তাহলে কি, ব্যবসায় নগদ টাকা এ বাড়ছে, নগদ কেন ডেবিট হয়েছে? নগদ টাকা সম্পদ হচ্ছে এ, এটা হচ্ছে এ বৃদ্ধি, তাহলে এরকম কি আছে আমরা জানি এ ইকুয়াল এল প্লাস ই, রাইট? এ ইকুয়াল এল প্লাস ই, এটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে দায়, এটা হচ্ছে মালিকানার সত্ত্ব,
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নগদ টাকা বাড়ছে এজন্য এ বৃদ্ধি, এটা হচ্ছে মূলধন বাড়ছে এজন্য আমরা বলবো ই বৃদ্ধি। কি বৃদ্ধি? ই বৃদ্ধি। কেমন গেল? ওকে, এটা ছিল হচ্ছে মার্চের 1 তারিখ, এখানে তারিখ লিখে দাও 1 তারিখ। এরপরে আমরা দেখব মার্চের 6 তারিখ, মার্চের 6 তারিখ। এরপর যাবে দেখি মার্চের 6 তারিখে। 6 তারিখে কি হয়েছিল? বাকিতে পণ্য ক্রয়। আমরা তোমাদেরকে বলছিলাম যে বাকিতে যদি আমরা ভাইয়া পণ্য ক্রয় করি, তাহলে ক্রয় করলে ক্রয় হিসাবটা ব্যয় হিসাবে যেন আমাদেরকে ডেবিট করতে হয়, এবং ক্রয় যদি ডেবিট করতে হয় তাহলে আমরা বলছিলাম যে তাহলে আমাদের আরেকটা পার্ট কি আসবে, যেহেতু বাকিতে করার কারণে আমি পণ্যটা ক্রয় করেছি, ক্রয় করার কারণে তাকে আমাকে 5 দিন পরে হোক 10 দিন পরে হোক টাকাটা আমাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। তাহলে পাওনাদার, রাইট? এই যে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব, আমি পণ্য ক্রয় করলাম, পণ্য ক্রয় করার কারণে টাকাটা আমাকে একদিন না একদিন কি করতে হবে? দিতে হবে, তাই তো? তাহলে দিতে হবে, সে আমার জন্য পাওনাদার। তাহলে পাওনাদার হলে পাওনাদার বাড়লে আমরা পাওনাদার হচ্ছে দায়। আমরা বলছিলাম আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিস বাড়লে কি হয়? বাড়লে হচ্ছে ভাইয়া কি হয়? বাড়লে ক্রেডিট হয়। তাহলে আমরা এখানে দিব যে যেহেতু পণ্য ক্রয় করেছে এই জন্য আমরা বললাম হচ্ছে ক্রয় হিসাব এখানে দাও ডেবিট, ক্রয় হিসাব ডেবিট দিলাম। এরপর হচ্ছে যেহেতু পাওনাদার বাড়ছে, পাওনাদারটা হচ্ছে দায়, এবং দায় বাড়লে কি হয়? পাওনাদার ক্রেডিট হয়। কেমন? তাহলে এখানে কত টাকা? এখানে টাকার অ্যামাউন্ট হচ্ছে 25,000 টাকা। এই 25,000 টাকা আমরা এখানে লিখলাম 25,000, এরপর আবারও 25,000। এরপরে সবসময় এখানে কি লিখতে হবে? যেহেতু ক্রয়টা ব্যয়, তাহলে ব্যয় যখন বাড়বে তাহলে ব্যয়টা কি মালিকানা সত্ত্ব? আমরা বলছিলাম মালিকানা সত্ত্বের মধ্যে কি আছে? একটা হচ্ছে আয়, একটা আছে কি আয়, আরেকটা আছে ব্যয়, রাইট? হ্যাঁ, এরপর আরেকটা আছে উত্তোলন, আরেকটা আছে মূলধন, আরেকটা আছে কি মূলধন বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, মূলধন কমলে মালিকানা সত্ত্ব কমে, আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, আয় কমলে মালিকানা সত্ত্ব কমে, ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে। যখন প্রতিষ্ঠান থেকে টাকাটা চলে যায় তাহলে প্রতিষ্ঠানের যে মূলধন আছে মূলধনটা কি হবে? কমবে, মালিকানা সত্ত্ব কমবে। এরপর উত্তোলন করলেও মালিকানা সত্ত্ব কমে, এমন যেহেতু ব্যয় করছে মালিকানা সত্ত্ব কমছে, ইরাস মালিকানা সত্ত্ব কমছে, ঠিক আছে? এরপর আসে পাওনাদার যেহেতু ক্রেডিট হয়েছে তার মানে এল বাড়ছে, এল হচ্ছে পাওনাদার। তাহলে পাওনাদার ক্রেডিট মানে কি? আমরা বলছিলাম আয়, দায়, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, তার মানে এটা হচ্ছে বৃদ্ধি হবে। তার মানে কি? তোমরা মনে করতে পারো যে ক্রেডিট মানে কমছে, ক্রেডিট মানে এল হ্রাস, তাহলে কিন্তু ভুল, এটা হবে না। আমরা কি দিব? ক্রেডিট মানে এটা হচ্ছে বৃদ্ধি। কেন? আয়, দায়, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। তাহলে ক্রয় করা হলো, তুমি লিখে দাও ক্রয় করা হলো, এটা হচ্ছে তোমার ব্যাখ্যা গেল। এরপরটাতে আসো, এরপরটা কি? এরপরটা হচ্ছে মার্চের 12 তারিখ। 12 তারিখে কি বললো? যে ব্যবসা হতে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো। জীবন বীমা প্রিমিয়াম তোমাদেরকে বলছিলাম উত্তোলন। এটা কি? উত্তোলন কি? প্রথমে হচ্ছে সরাসরি নগদ টাকা উত্তোলন করা যায়, ঠিক আছে? জীবন বীমা দিলে সেটা উত্তোলন। জীবন বীমা এটাও কি? এটাও একটা উত্তোলন। তাহলে আমরা এখানে দিব হচ্ছে উত্তোলন হিসাব, আমরা কি দিব? উত্তোলন হিসাব ডেবিট, দাও ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট গেল। এরপর যেহেতু ব্যবসা থেকে টাকাটা চলে গেল এই জন্য আমরা দিব নগদান হিসাব ক্রেডিট, কেমন? তাহলে এটা হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম দেওয়া হলো, লিখে দাও, শেষ, ঠিক আছে? এখন টাকার অ্যামাউন্টটা কত? টাকার অ্যামাউন্ট হচ্ছে 8,000 টাকা। ওকে, 8,000 টাকা দিলাম। ওকে, 8,000 টাকা দিলাম, ঠিক আছে? ওকে, 8,000 টাকা দেওয়ার পরে এখানে আবার 8,000 টাকা গেল। এখন আমরা বলছিলাম উত্তোলন করলে ভাইয়া মালিকানা সত্ত্ব কি? কমে, তার মানে হচ্ছে ইরাস। এরপর দেখো যে আমরা বলছিলাম যে নগদান ক্রেডিট, নগদটা কি? ক্রেডিট মানে হচ্ছে এরাস, মানে সম্পদ কি হয়েছে? সম্পদ কমে গিয়েছে, এরাস পারা যাবে। এরপর আরেকটা আছে, আরেকটা কি? আরেকটা হচ্ছে যে আমার কি আছে? আরেকটা হচ্ছে আমার হচ্ছে আশিক বিক্রয়কর্মী আশিককে বেতন প্রদান করা হলো। এটা যাবে দেখি, এটা যাবে দেওয়া হচ্ছে বেতন হিসাব ডেবিট। এই যে আমি যদি সর্বশেষ আরেকটা পেজ ওপেন করি তাহলে তোমরা দেখবা যে ওকে, আমরা দেখি হচ্ছে যে ইনসার্ট পেজ। ওকে, এখানে দেখো, তাহলে আমরা আরেকটা বক্স করে হচ্ছে সেখানে তোমাদেরকে দেখাই তারিখ, ডেবিট ক্রেডিট, টাকা, এরপর হচ্ছে তোমার কারণ, ঠিক আছে? এখন আমরা দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সর্বশেষ বিক্রয়কর্মীকে বেতন প্রদান করা হলো। আমরা দিব হচ্ছে বেতন হিসাব ডেবিট। ওকে, এরপর বেতন দিলে ভাই নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যায়, তাই না? ওকে, নগদ টাকা হচ্ছে ক্রেডিট। তাহলে বেতন দিলে বেতন টাকা হচ্ছে ডেবিট, এরপর হচ্ছে নগদ টাকা যে প্রতিষ্ঠান থেকে চলে গেছে জন্য ক্রেডিট। আমরা এখানে দিব 7,000 টাকা। কত হাজার টাকা? 7,000 টাকা। যেহেতু বেতন অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হচ্ছে 7,000 টাকা। দেখো এই যে 7,000 টাকা। ওকে, আমরা দিলাম 7,000 টাকা। এখন কারণ কি দিব? কারণ বেতন হচ্ছে কি ভাইয়া ব্যয়,
ব্যয় বলছিলাম মালিকানা সত্ত্ব হ্রাস করে, ঠিক আছে। এরপর দেখো নগদ টাকা ক্রেডিট মানে সম্পদ কমে গেছে, এই হ্রাস, বোঝা গেল। এই ছিল সামগ্রিক। এখন তুমি দিবা হচ্ছে বেতন প্রদান করা হলো, বেতন প্রদান করা হলো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে সামগ্রিক বিষয়গুলো। এবং এটা হলো তোমার হলো কি, তোমার হলো এটা আমাদের কি হয়ে গেল, ডেবিট ক্রেডিট নির্ণয় করা শেষ হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। আমরা তোমাদেরকে বলেছিলাম প্রথম টাইপের ম্যাথটা হচ্ছে লাভ ক্ষতির ম্যাথ। লাভ ক্ষতিতে কি কি আসে, প্রথমটা তোমাকে বলবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, এরপর বলবে প্রারম্ভিক সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়, এরপর বলবে যে তোমাকে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো, শেষ, এটা গেল। এরপর আরেকটা হচ্ছে তোমার ডেবিট ক্রেডিট নির্ণয়ের অঙ্ক, সেখানে তোমাকে কিছু লেনদেন দিয়ে দিবে এবং বলবে যে লেনদেন নয় সেগুলোর পরিমাণ নির্ণয় করো, মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, টোটাল উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, তাই না? এভাবে বলবে। খ নাম্বারে বলবে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, এমন তোমাদেরকে যেটা দেখিয়েছি সেরকম হবে। এরপর দেখো যে আরেকটা বিষয় যেটা হচ্ছে তোমাদেরকে বললাম, এটা 2 নম্বর অধ্যায় থেকে আসবে, হয় ডেবিট নোট, হয় ক্রেডিট নোট, হয় ডেবিট ভাউচার, না হয় ক্রেডিট ভাউচার, হয় চালান, না হয় ক্যাশ মেমো, তাই না? এই ধরনের আসবে, বোঝা গেল। তো এরপর তোমাদের এই দুইটা টাইপ ছাড়া তোমাদের এই 3 নম্বর অধ্যায়ে আর কোনো টাইপের অঙ্ক নাই। এবং আশা করি তোমরা এই দুইটা অধ্যায় যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, এবং আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। তোমাদের পরীক্ষা, যারা এসএসসি ব্যাচ আছে তোমাদের পরীক্ষা ভালো হোক, এবং যারা অন্যান্য যারা আছে তোমাদের পড়াশোনা ভালো করো এবং সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।